বাড়িটা কিন্তু চমৎকার, বলো শম্পা? মন্দ নয়, তবে আমার একটাই আপত্তি, আজকালকার দিনে এত বিশাল অট্টালিকার মতন বাড়ি কে কেনে গো? এত বড় জায়গা, বাগান, ফোয়ারা, উফ, কে মেনটেন করে এত সব? আমার তো ভাবলেই মাথাটা ঝিমঝিম করছে। হাসিটা চেপে রাখতে পারলাম না। আরে সে না হয় ঝি চাকর লাগিয়ে সব কাজ করিয়ে নেওয়া যাবে কোন, কিন্তু একটা কথা ভেবে দেখো, আজকের যুগে এইটা কয়েক কোটি টাকার প্রপার্টি, আর আমরা পেয়ে গেলাম মাত্র 20 লক্ষ টাকায়। হ্যাঁ, ভাবতে পারছো? সেখানেই তো আমার খটকা। মিস্টার সরকার এমন জলের দরে এই রাজপ্রাসাদের মতো বাড়িটা কেন বিক্রি করলেন বলো তো? ভদ্রলোক বিপত্নিক, তার একমাত্র মেয়ে জামাই বিয়ের পরে পাকাপাকি ভাবে এখানকার বাস উঠিয়ে বিদেশে পাড়ি দেওয়ার পর উনি আর কতদিন যক্ষের ধনের মতন বাড়িখানা আগলাতেন। ভাগ্যিস আমার প্রমোটার বন্ধুটার মারফত এই বাড়ির সন্ধানটা পেলাম। কে জানে বাবা। সন্ধিয়ান চোখে বাড়িটা জরিপ করতে করতে শম্পা বলল, সব ভালো হলেই ভালো। দেখেই বোঝা যায় যে বাড়িটা স্বাধীনতার বহু বছর আগেই বানানো হয়েছিল। শোনা যায় ব্রিটিশ আমলে বাড়িটা ছিল গভর্নমেন্ট প্রপার্টি। তখনকার দিনে বাড়িটা ইন্সপেকশন বাংলো হিসেবে ব্যবহৃত হতো। স্বাধীনতার পর অনেক হাত ঘুরে আজ এই বাড়িটা আমার, অর্থাৎ ব্যাংক ম্যানেজার প্রতীক ঘোষের মালিকাধীন। গতানুগতিক ব্রিটিশ স্থাপত্য, বাইরে বড় বাগান, আর সেই বাগানের ঠিক মাঝখানে শ্বেত পাথরের একটা ফোয়ারা। যদিও ফোয়ারার পরীর ডান হাতটা বহুকাল আগেই বেপাত্তা হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে বাগানটাও বেশ শ্রীহীন হয়ে পড়েছে। সত্যি সরকার বুড়ো এই বাড়ি নিয়ে মোটেই কুলিয়ে উঠতে পারছিল না। অবশ্য বাইরের তুলনায় বাড়ির ভেতরটা কিন্তু অনেকটাই পদের। বৈঠকখানার বড় ফায়ারপ্লেসটা আজও বহন করে চলেছে ইংরেজ আমলের সাহেবিয়ানা। তবে অন্যান্য আসবাবপত্রের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে বেডরুমের বড় গ্র্যান্ডফাদার ক্লকটা। কালচে মেরুন ওয়ালনাট কাঠ দিয়ে তৈরি, উচ্চতায় প্রায় 6.5 ফুট। পেন্ডুলাম আর ঘড়ির কাঁটাগুলো সম্ভবত রূপোর ওপর সোনার জল করা। জিনিসটা সত্যিই খাসা বটে। কোনো অজ্ঞাত কারণে সরকারবাবু বাড়ি ছাড়ার আগে জিনিসটা নিজের সাথে নিয়ে যাননি। শম্পা চিরকালের খুঁতখুঁতে, তবে গোটা বাড়ির মধ্যে শুধু এই একটিমাত্র জিনিসই ওর কিছুটা মনে ধরেছে। অদ্ভুত এক ব্যক্তিত্ব আছে ঘড়িটার মধ্যে। ওইটা যেন শুধু কাঠ, ধাতু ইত্যাদি দিয়ে গড়া কোনো জড় বস্তু নয়। জিনিসটার নিজস্ব একটা প্রাণ আছে। কাঠের শুষ্ক আবরণের তলায় কোথাও একখানা জীবন্ত হৃদয় ধুকপুক করছে। ঘড়িটা এত বছর ধরে এক নির্লিপ্ত দার্শনিকের মতো মানুষের সব কাণ্ড কারখানা নীরবে লক্ষ্য করে চলেছে। শুধু যেন কিছুক্ষণ পর পর মানুষের অফুরন্ত মূর্খামিগুলো প্রত্যক্ষ করতে করতে একটা হতাশায় ভরা ধাতব দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ঘড়ির বুক ঠেলে। ঢং ঢং ঢং। দেখতে দেখতে নতুন বাড়িতে একটা মাস দিব্যি কেটে গেল। প্রাথমিক দোলাচলটা কাটিয়ে শম্পাও এখন অনেকটা ধাতস্থ হয়ে উঠেছে। বাড়ির ভেতরটা সাজিয়ে তুলেছে নিজের মতো করে, আর বাইরেটা সামলে নিয়েছি আমি। এক কাড়ি টাকা খরচ করে লোক লস্কর লাগিয়ে বাইরের বাগানটার হাল কিছুটা হলেও ফেরানো গেছে। পরে সময় করে বাড়িটা একবার রং করিয়ে নিলেই হবে। প্রতিদিন নিজস্ব গাড়ি করেই ব্যাংকে যেতাম, তবে এই মুহূর্তে আমার ড্রাইভার সাধনদা তার কন্যার বিয়ে উপলক্ষে 3 দশেকের ছুটি নিয়ে গ্রামে গেছে। এই কদিনের জন্য সকাল 8টার বাসটাই আমার একমাত্র ভরসা। সুতরাং 7টার মধ্যে উঠে পড়া অনিবার্য। অবশ্য এ নিয়ে এতদিন তেমন কোনো সমস্যা হয়নি। বেশ একটা অভ্যেস তৈরি হয়ে গেছিল সকাল সকাল ওঠার।
তার ওপর শয়নকক্ষে দাঁড়িয়ে থাকা আদ্যিকালের সেই বিশ্বস্ত ঘড়ি। 7 বার নিজের গুরুগম্ভীর ধাতব ঝংকার শুনিয়ে সুনিপুণভাবে আমার তন্দ্রা কাটিয়ে দেয় প্রতিদিন। অন্তত বিগত কয়েকদিন ধরে তো এমনটাই হয়ে আসছে। কিন্তু ছন্দপতন ঘটল একদিন বুধবারে। ঘুম জড়ানো চোখ মেলে দেখি বিছানায় সকালে চড়া রোদ এসে পড়েছে। ধর্মড়িয়ে উঠে বসলাম, চকিতে ঘড়ির দিকে তাকালাম। 3:07। এতদিন ধরে দেখে আসা দোদুল্যমান পেন্ডুলামটা আজ অদ্ভুত রকমের স্থির। হাতড়ে হাতড়ে মোবাইল বের করে টাইম দেখলাম, সকাল 8:30। মাথাটা বেজায় গরম হয়ে গেল। সবিতাদি, ও সবিতাদি! হন্তদন্ত হয়ে সবিতাদি ছুটে এলো। কি হয়েছে দাদা বাবু? আরে কাল বিকেলে ঘড়িতে দম দেওয়া হয়নি কেন? জানো তোমার এই বোকামির জন্য আজ আমি এখনো পর্যন্ত কাজে বেরোতে পারলাম না। সে কি দাদা বাবু, আমার তো ভালোই মনে আছে, ঘড়িতে আমি কাল চাবি দিয়েই রেখেছিলাম। তাই নাকি? আমি ঘড়ির দিকে ইশারা করলাম। তাহলে ওটা কি? সবিতাদি হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইল সেই দিকে, তারপর আপন মনে বিড়বিড় করলো, এত বড় ভুল আমার হয় কেমনে? আমার পরিষ্কার মনে আছে, বিকেলে ঘড়িতে চাবি দিয়েই আমি বাড়ি গেছিলাম, তাই করি যে। এবার যেন আমার মনেও একটু ধাঁধা লাগলো। ঘড়ি তো বন্ধ, কিন্তু সবিতাদি এত আত্মবিশ্বাসের সঙ্গে বারবার যখন বলছে যে সে দম দিয়েছে, তখন সেই কথাটাও তো ফেলে দেওয়া যায় না। যাই হোক, তুমি এখন যাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা দাদা বাবু। সবিতাদি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি নিজে ঘড়িটার কাছে গিয়ে দাঁড়ালাম। ভালো করে পরীক্ষা করে বুঝলাম সবিতাদি একদম সত্যি কথাই বলছিল। ঘড়িতে পুরো দম দেওয়া রয়েছে। এদিকে আমার চেঁচামেচি শুনে শম্পারও ঘুম ভেঙে গেছে। কি হয়েছে গো? সকাল সকাল এত গোলমাল কিসের? আর বলো না, ঘড়িটা বিগড়েছে। এর চক্করে আজ বাসটা মিস করলাম। আমারই দোষ। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেই ভালো হতো। ও মা, তাই তো, আমারও তো উঠতে অনেক দেরি হয়ে গেল। কি হবে এখন? কি আর হবে, আজ ট্যাক্সি করেই কাজে যাই। বাড়ি ফিরে জিনিসটা মেরামত করানোর ব্যবস্থা করছি। কোনো অজানা কারণে সেদিন ব্যাংকে কাজটা একটু বেশিই ছিল। এক মনে কাজ করছি, হঠাৎ দুপুর 12:30 নাগাদ আমার মোবাইলে এক অচেনা নম্বর থেকে কল এলো। হ্যালো। হ্যালো, আমি কি মিস্টার প্রতীক ঘোষের সাথে কথা বলছি? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি মেডিলাইফ হসপিটাল থেকে সিস্টার সুজাতা বলছি। আপনার ওয়াইফের একটা মাইনর অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। উনি বারবার আপনাকে দেখতে চাইছেন। হন্তদন্ত হয়ে হসপিটালে ঢুকে দেখি দুজন নার্স শম্পার হাতটা ড্রেসিং করছে। আমাকে ঘরে ঢুকতে দেখে একজন ডাক্তার এগিয়ে এলেন। এ যাত্রায় খুব বাঁচা বেঁচে গেছে আপনার স্ত্রী মিস্টার ঘোষ। ভাগ্য ভালো যে বড় কোনো ইনজুরি হয়নি। কি হয়েছিল ডাক্তারবাবু? কিভাবে হলো এসব? উনি বোধহয় খানিকটা আনমনা হয়ে রাস্তা পারাপার করছিলেন, উল্টো দিক থেকে একটা গাড়ি এসে, ভাগ্যিস গাড়ির চালক সময় মতো ব্রেকটা কষেছিলেন। গাড়ির ধাক্কা খেয়ে উনি রাস্তায় পড়ে যান। কোনো মেজর ইনজুরি হয়নি, শুধু পড়ে যাওয়ার ফলে ওনার ডান কনুইয়ে আঘাত লেগেছে। আমি ভালো করে জায়গাটা ওয়াশ করে ড্রেসিং করে দিয়েছি। আপনি এই ওষুধগুলো কিনে সময় মতো খাওয়াবেন, এছাড়া চিন্তার কিছু নেই। শম্পা কি একটা যেন বলতে গিয়েও বলল না। আমি ওর যন্ত্রণা কাতর মুখের দিকে তাকিয়ে বেশি কথা বাড়ালাম না। ওষুধপত্র কিনে ট্যাক্সি করে আমরা দুজনে সোজা বাড়ি ফিরে এলাম। রাস্তায় এই নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। ঘরে ফিরে শম্পার জন্য এক গ্লাস ধুমায়িত দুধ এনে ওর পাশে বসলাম। এই নাও চটপট এই গরম দুধটা খেয়ে নাও। যা বিশাল ফাড়া গেল আজ তোমার উপর দিয়ে না। উফ, ও ভালো কথা। তুমি হঠাৎ ভর দুপুরে একা একা বেরোতে গেলে কোন আক্কেলে? তুমি তো সকাল সকাল কাজে বেরিয়ে যাও, আর সবিতা দিয়েও সকালে কাজকর্ম সেরে বাড়ি ফিরে যায়, আবার আসে সন্ধ্যে 7টা নাগাদ।
তার মাঝে এতটা দীর্ঘ সময় এই বিশাল অট্টালিকায় আমাকে একাই কাটাতে হয়। কার ভালো লাগে একা একা ভূতের মতো এখানে ঘুরে বেড়াতে? আর তোমাকে বলতে লজ্জা নেই, দিনের বেলাতেও এখানে একা থাকতে আমার বেশ গা ছমছম করে। তাই আজ ভাবলাম একা একা বাড়িতে না পড়ে থেকে বাজার থেকে তোমার জন্য একটা টি শার্ট কিনে আনি। টি শার্ট? হ্যাঁ, আসলে সামনের পাড়াতে জামা কাপড়ের নতুন একখানা দোকান খুলেছে। ওখানে একটা টি শার্ট আমার খুব পছন্দ হয়েছিল তোমার জন্য। অনেক দিন ধরেই কেনার কথা ভাবছিলাম, তাই ঠিক করলাম আজকেই জিনিসটা নিয়ে আসবো। কিন্তু রাস্তা পার করতে গিয়ে কোত্থেকে যে কি হয়ে গেল। আচ্ছা শম্পা, তুমি কি দেখতে পাওনি যে একটা গাড়ি তোমার সামনের দিকে দুরন্ত গতিতে ছুটে আসছে? শম্পার মুখটা হঠাৎ কালো হয়ে গেল। খানিকক্ষণ মাথা নিচু করে গম্ভীর মুখে কি একটা যেন ভাবলো। যদি সত্যিটা বলি তাহলে বিশ্বাস করবে? বিশ্বাসযোগ্য হলে অবশ্যই করব। আমি রাস্তা পার করব বলেই ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি রাস্তার ঠিক মাঝ বরাবর 12-13 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। না না, আসলে দাঁড়িয়ে আছে বলাটা ভুল হবে। কেমন যেন মাটির থেকে কয়েক ইঞ্চি ঊর্ধ্বে ভাসছে, নরম ধোয়ার মতো শরীরটা, আর সেই সূক্ষ্ম দেহটা ভেদ করেই রাস্তার গাড়িগুলো চলে যাচ্ছে। কিন্তু মেয়েটা একদম নির্বিকার ভাবলেশীন মুখ ভেসে রয়েছে রাস্তার ঠিক মাঝখানে। ওর দৃষ্টি সরাসরি আমারই মুখে নিবদ্ধ ছিল। বুঝলাম। তারপর মেয়েটা নিজের শীর্ণ একখানা আঙুল তুলে আমাকে ইশারা করলো, ঠিক যেন আমাকে হাতছানি দিয়ে নিজের কাছে ডাকছে। ওর অঙ্গুলি হেলনে কি যে আকর্ষণ ছিল আমি জানি না, কিন্তু আমিও সেই ডাকে জগৎ সংসার ভুলে রাস্তার মাঝে ছুটে গেলাম। তখনই উল্টো দিক থেকে আসছিল গাড়িটা। শম্পা দুহাত দিয়ে মুখটা ঢেকে ডুকরে উঠল। পুরো বৃত্তান্ত শোনার পর আমিও একটু থতমত খেয়ে গেছিলাম। শুধু ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করা ছাড়া কোনো উপায় ছিল না। মেয়েটাকে দেখতে পেলে না? না গো, আমি গাড়িতে ধাক্কা খাওয়ার ঠিক আগের মুহূর্তে স্পষ্ট দেখেছিলাম মেয়েটা কোথাও ছিল না, যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেছিল। কেমন দেখতে ছিল ওই মেয়ে? রোগা, গায়ের রং অস্বাভাবিক রকমের ফর্সা, কেমন যেন বিবর্ণ, মাথার পাতলা সোনালি চুল, পরনে একটা নীল গাউন, হাতে সাদা গ্লাভস। দেখে মনে হলো মেয়েটা যেন এই দেশেরই নয়, বিদেশিনী। শম্পার সঙ্গে আমার বৈবাহিক জীবন মাত্র 4 মাসের, তবে এইটুকু সময়তেই ওকে যা চিনেছি তাতে কখনো ওকে মিথ্যেবাদী বা অতিরিক্ত কল্পনা প্রবণ বলে মনে হয়নি। তাছাড়া ঘটনার বিবৃতি দেওয়ার সময় ওর চোখ মুখের যে অবস্থা হয়েছিল তা দেখে ওর উপর সন্দেহ করার কোনো অবকাশই থাকে না। তখন কি আর জানতাম যে আসল ধাক্কাটা খাওয়া এখনো বাকি ছিল। হঠাৎ আমার চোখ পড়ে সেই ঘড়ির দিকে, যেই জিনিসটা কিছু সময় আগে পর্যন্ত নিথর নিষ্প্রাণ হয়ে দাঁড়িয়েছিল তা এখন দিব্যি আগের মতোই টিকটিক করে চলছে। পেন্ডুলাম দুলছে নিজের তালে। সময় দেখাচ্ছে সন্ধে 7:45। পকেট থেকে ফোনটা বের করে টাইম মেলালাম। একদম সঠিক সময় দেখাচ্ছে ঘড়িটা। তুমি কি মিস্ত্রি ডেকে ঘড়িটা সারিয়েছো শম্পা? ঘড়ি? কই না তো। তুমি বেরিয়ে যাওয়ার ঘন্টা দুয়েকের মধ্যেই আমিও বেরিয়ে পড়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে, আর তারপরেই তো অ্যাক্সিডেন্ট, হাসপাতাল। বুঝলাম। তাকিয়ে দেখো, ঘড়িটা আবার চলতে শুরু করেছে। তবে আমি একটা কথাই বুঝতে পারছি না, যদি ধরে নেওয়া যায় যে ঘড়িটা কোনোভাবে আপনা থেকেই আবার চলতে শুরু করেছে, তাহলে তো ঘড়ির কাঁটা কয়েক ঘন্টা স্লো চলার কথা। একদম সঠিক সময় দেখাচ্ছে কেমন করে বলো তো? সত্যি জানি না, বিশ্বাস করো, আমি তো আজ পর্যন্ত জিনিসটার হাতই দিইনি।